বলরাম মুচির দুই মেয়ে। বড় মেয়ে বেশ্যা, ছোট মেয়ে বিউটি পার্লারে কাজ করে। বৈদ্যতলার উঠতি যুবকেরা খবর রটিয়েছে বলরামের ছোট মেয়েটাও গোপনে ভাড়ায় খাটে। খবর যেহেতু রটিয়েছেই, সেই খবর রাষ্ট্র হতে বেশি সময় লাগে না। কুকথা ছড়ায় বাতাসের আগে। বলরামের এসব নিয়ে কোনো রকম ভাবান্তর নেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর রোদ এসে গায়ে পড়লে বলরাম মুচির বউ বাসন্তী উনুনে রান্না বসায়। রান্না বলতে দুমুঠো চালের মধ্যে 2-4টে আলু সিদ্ধ। সর্ষের তেলে শূন্য শিশি সিদ্ধ আলুর ওপর ধরে রাখতে রাখতে 1-2 বিন্দু তেলও যখন পড়ে না, তখন বলরাম তেলের আশা ছেড়ে দিয়েই খেতে বসে। বাসন্তী রাগে গড়গড় করতে থাকে, মদ্দা মানুষ, ছ্যা, তোরে মদ্দা মানুষ কইতে শরম করে আমার। 1 শিশি তেল আর 2 সের চাইল কেনার ক্ষমতা থাকে না যার, সে নাহি আবার বেডা সওয়াল। ভিক্ষা করতে পারো না? একবেলা পেট ভরে ভাত দেবার মুরদ নাই, মদ্দা মানুষ। থু। বলরাম বউয়ের কথায় কান্না দিয়ে ভাত গিলতে থাকে। তেল ছাড়া আলু ভর্তা নতুন নয় এ সংসারে। বলরামের অসুবিধে হয় না। কোনো রকমে খাওয়া শেষ করে চৌকির নিচে রাখা বাক্স বের করে। বাসন্তীর ক্রোধ মাত্রা ছাড়িয়ে যায়। খবরদার কইলাম, তুমি ওইটা নিয়ে যাইবা না, ওই বাক্সে হাত দিবা না কইতাছি। কি এমন খাইতে ঘোরা কামাই কইরে আনো, এইটা থুইয়া ভিক্ষা করতে যাও তুমি। বলরাম বেরিয়ে আসে চুপচাপ। দিনে দিনে বলরাম কেমন নির্বিকার মানুষে পরিণত হয়েছে। রাগ নেই, ক্রোধ নেই, প্রতিবাদের ভাষা নেই। বলরাম জানে যে পুরুষের রোজগার নেই, তার কথা বলার অধিকারও নেই। কাকে কি বলবে বলরাম? কোনো দিন 1 সের চাল কেনার মতো রোজগার হয় না তার। বলরামের সংসারে 2 মেয়ে, স্ত্রী আর বৃদ্ধ মা। 5 জনের সংসার কিভাবে চলে বলরাম জানে না। আজকাল জানার চেষ্টাও করে না। বেশি জানতে চাইলেই যত অশান্তি। যেখানে নিজে 2 পয়সার যোগান দিতে পারে না, সেখানে অশান্তি বাড়িয়ে লাভ কি? তাছাড়া নিত্যদিনের অভাব বলরামের মাঝে এক ধরনের বৈরাগ্য তৈরি করেছে। সে জানে কোনো প্রয়োজনই শেষমেশ আটকে থাকে না। পেটের ক্ষুধায় কেউ মারা যায় না। এর চেয়ে ঢের অভাব বলরাম ছোটবেলায় দেখেছে। মাটির পাত্র নিয়ে বলরাম কতদিন পড়শির রান্নাঘরে বুভুক্ষর মতো বসে থেকেছে। ভাত রান্না করার সময় ভাতের ফ্যানটুকু তুলে দেবে এই আশায়। এখন তো তবু দিনে একবেলা হলেও ভাত জোটে। আগে বলরামের মা সারাদিন অন্যের বাড়িতে গাধার খাটুনি খেটে বলরামের জন্য 1 থালা পোড়া দলা ভাত নিয়ে ফিরে আসতো সন্ধেবেলায়। ওসব বেশি দিন আগের কথা নয়। বলরামের বয়স এখন 40। এই বয়সে প্রকৃতির খেয়ালও তো কম দেখল না সে। সকালবেলা রোদ থাকে, তারপর হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে। শুরু হয় বৃষ্টি, তবে তুমুল বৃষ্টি নয়, গুড়ি গুড়ি বৃষ্টি। সারাদিন থাকে সে বৃষ্টি। মানুষ প্রয়োজনের বাইরে ঘর থেকে বেরোয় না। বৈদ্যতলা বাজারে প্রাচীন বটবৃক্ষের নিচে মাথার উপর ছাতা বেঁধে বলরাম একের পর এক বিড়ি ধরায়। দুপুর করায় একটা কাকপক্ষীও আসে না এদিক। দেশে বর্মিজ জুতো নেমেছে। বৃষ্টি নামলেই ঘর থেকে বেরোনোর সময় সবাই বর্মিজ জুতো পরে বেরোয়। তাছাড়া অবস্থাও আর আগের মতো নেই। জুতোর ফিতে ছেড়ে গেলে নতুন জুতো কিনে ঘরে ফেরার সামর্থ্য এখন বৈদ্যতলার অনেকেরই আছে। কি আসে বলরাম মুচির কাছে জুতো সেলাই করতে? তবু শহর বন্দরে মুচিদের কামাই খারাপ না। ওখানে জুতো পালিশ করায় বাবুরা, চামড়ার ব্যাগ সেলাই করায় সাহেবরা। টাকা পয়সাও ভালো দেয়। বলরামের খুড়তো ভাই নন্দমুচি রোজ জেলা শহরে যায়। এখান থেকে জেলা শহর মাত্র ঘণ্টাখানেকের পথ। নন্দ এবছর নতুন টিনের ঘর তুলেছে। 30,000 টাকা পণ দিয়ে মেয়ে বিয়ে দিয়েছে। কিন্তু বলরাম কিছুতেই যেতে পারে না এই বৈদ্যতলা ছেড়ে, এই বটবৃক্ষের মায়া ছেড়ে। গাছের পাতার ফাঁক দিয়ে 2-4 ফোঁটা বৃষ্টি বলরামের ছাতার উপর এসে পড়ে। বলরাম গাছটার দিকে তাকায়, চোখ দুটো ছলছল করে ওঠে তার। এইখানে এই বটবৃক্ষের নিচে বলরামের শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। বলরাম যেন বেঁচে আছে বৈদ্যতলার এই প্রাচীন বৃক্ষের ছায়ায়। শুধু তাই নয়, এখানে এলে বলরাম তার বাবাকে খুঁজে পায়। মনে হয় বলরামের মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে আছে তারই পিতা শম্ভুনাথ মুচি।
বলরাম কোথায় যাবে বাবার শেষ স্মৃতিচিহ্নটুকু ছেড়ে? বিকেলের পরে বৃষ্টি থামলে বৈদ্যতলা বাজারে কমিটির সেক্রেটারি জয়েন মাতব্বর অন্তত 10 জোড়া ছেঁড়া চটি, জুতা, স্যান্ডেল নিয়ে আসে। বলরামের বাক্সের উপর বসে বলে, এই নে, সেলাই টেলাই যা লাগে কইরা দে। বাড়িতে কারো পায়ে দেওয়ানের মতো জুতা আর অবশিষ্ট নাই। বাক্সের উপর বসে জয়েন মাতব্বর ছাগলের মতো পান চিবুতে থাকে। জুতো সেলাই হয়ে গেলে জয়েন মাতব্বর হাসি হাসি মুখে বলে, করে ফেলেছো, ভালো ভালো, টাকা পয়সা কিছু লাগবে নি? বলরাম জানে সকলের কাছেই টাকা চাওয়া যায় না, জয়েনের কথায় এই বাজার চলে। বলরাম তবু মুখ কাচুমাচু করে বলে, তা মাতব্বর সাহেব খুশি মনে যদি দেন কিছু। জয়েন মাতব্বর জানে কখন কি বলতে হয়। আরে বলরাম, এত টাকা পয়সা দিয়া তুই করবিটা কি? মায়া দুইটা তো ভালো লাইনে খাড়া করাইছো। বলরাম চুপ করে থাকে, বলতে পারে না কিছু। মাথা নিচু করে থাকা ছাড়া আর কি বা বলার আছে। জয়েন মাতব্বর পান চিবোতে চিবোতে বলে, তা এক সময় তোর বউরে পাঠাই দিস, শেরখানে চাল দিয়া দিমুনে। আজ উঠি রে। ওহ, আর একখান কথা আছে, তুই তো এইখানে বস। আমরা বাজার কমিটির সিদ্ধান্ত নিছি এই গাছ বেচা নতুন গাছ লাগাবো। তুই না হয় নিবারণের দোকানের সামনে বইস। বলরাম উদ্বেগ নিয়ে বলে, মাতব্বর সাহেব, গাছখানা বেচবেন কেন? কত বছরের পুরান গাছ, গাছখানা থাউক। হাট বাজারে কত লোক গাছটার নিচে এসে বসে জিরায়। জয়েন মাতব্বর তাচ্ছিল্যের স্বরে বলে, গাছখান থাউক, তুই তো কইবারই পারস। বাজার কমিটির কত টাকার দরকার তুই জানিস? আষাঢ় মাস আসতেছে, বাজারে মাটি না ফেললে পানি জমা থাকবো, দোকান করব কি বা কইরা হলে? জয়েন মাতব্বর চলে যাওয়ার পর বলরাম গাছটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। চোখ দুটো সজল হয়ে ওঠে তার। সন্ধ্যা ঘনিয়ে আসে। বলরামের ঘরে ফেরার তাড়া নেই আজ। তেমনি নির্বিকার বসে থাকে। বৈদ্যতলা বাজারের দোকানিরা দোকান বন্ধ করে যে যার মতো ঘরে ফেরে। কেউ কেউ যাওয়ার পথে বলরামকে জিজ্ঞেস করে, কি গো বলরাম, রাই তাই আইলো, বাড়িত যাবা না আইস? পাশের জন উপহাস করে বলে, বাড়িত কি যাইব, বাড়ি তো না রঙ্গশালা। হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ে সবাই। বলরাম তেমনি নিরুত্তর বসে থাকে, কাউকে কিছু বলে না। আজ সকাল থেকেই মন ভালো নেই তার। প্রথম যৌবনে বাসন্তীকে যখন বলরাম বিয়ে করে ঘরে আনে, তখন চাল কেনার পয়সা থেকে 1-2 পয়সার আলতা কিনে ঘরে ফিরত কোনো কোনো দিন। ছোট্ট একটা খোপরির মধ্যে বাসন্তীর পায়ে আলতা দিয়ে দেওয়া নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কত আহ্লাদ, কত খুনসুটি। সেই সব দিনের কথা মনে পড়লে বাসন্তীর রোজকার ভৎসনাও বুকের মধ্যে বিধে। এই বাসন্তীকে কোনোভাবেই সেদিনের সেই বাসন্তীর সাথে মেলাতে পারে না বলরাম। চারপাশে অন্ধকার ঘনিয়ে এলে বলরাম কাঠের বাক্স গুছিয়ে নেয়। তবু ফিরতে হবে। ফেরার আগে বাসন্তীর জন্য আলফুর দোকান থেকে 2 টাকার আলতা কেনে। বাসন্তী পরবে না হয়তো। বলরাম কোনোদিন বাসন্তীকে বলতে পারবে না, আর সে সম্পর্ক নেই এখন। তবু ঘরের এক কোনায় ফেলে রাখবে, ঝাড়ু দেওয়ার সময় যদি বাসন্তীর চোখে পড়ে। কর্দমাক্ত রাস্তা, সমস্ত দিন বৃষ্টি শেষে রাস্তার পাশের ডোবা নালা থেকে ব্যাঙেরা ডাকছে, পোকামাকড়ের বিচিত্র শব্দ কানে এসে বিচ্ছে। বলরাম ধীর পায়ে বাড়ি ফিরে। এখনও মেয়েদের ঘরে বাইরে থেকে শিকল টেনে দেওয়া, ফেরেনি তারা। বলরাম দীর্ঘশ্বাস ফেলে। বলরামের বৃদ্ধ মা শুয়ে আছে মেয়েদের ঘর সংলগ্ন আলাদা ছোট্ট একটা খুপড়িতে। এখনও বাতি দেওয়া হয়নি। আজ কেরোসিন আছে কিনা কে জানে। বলরাম নিজের ঘরের সামনে এসে দাঁড়ায়। দরজায় কড়াঘাত করে 1বার 2বার। বাসন্তী অবেলায় শুয়ে আছে কেন? শরীর খারাপ হয়নি তো? মিনিট 5 কড়া নাড়ার পর দরজা খোলে বাসন্তী। অস্পষ্ট সে আধারে ঘর থেকে বেরিয়ে আসে আরও একটা ছায়ামূর্তি। বলরামের চিনতে অসুবিধে হয় না তাকে। জয়েন মাতব্বর। জয়েন দ্রুত হেঁটে যাওয়ার পথে বলে যায়, ওই যে তোর বউরে সাইল দিবার আইছিলাম। বলরাম স্ত্রীকে কিছু না বলে বেরিয়ে আসে বাড়ি থেকে। কাঠের বাক্সের ওপর পড়ে রয় 2 টাকায় কেনা আলতা। বলরাম হাঁটতে হাঁটতে আবার বৈদ্যতলা বাজারে এসে দাঁড়ায়, প্রাচীন বটবৃক্ষের নিচে। বাজার এখন নিস্তব্ধ, কোনো গুঞ্জন নেই,
মানুষের কোলাহল নেই। কিছু পরেই রাতের প্রহরী আসবে দুজন। বলরাম মুচি শার্টের পকেট থেকে বিড়ি বার করে ধরায়। বটবৃক্ষের দিকে তাকিয়ে একরাশ ধোঁয়া ছাড়ে। নিষ্ঠুর এই পৃথিবীতে নিজেকে খুব একা মনে হয় বলরামের। বাবার কথা মনে পড়ে তার। বলরামের বয়স তখন আর কত হবে, 8 কি 10। বাবা শম্ভুনাথ মুচির সাথে বলরাম বৈদ্যতলা বাজারে আসা শুরু করেছে মাত্র। মুচির ছেলে 2-4 দিন যেতেই জুতো সেলাই করা শিখে ফেলল। শম্ভু মুচি আহ্লাদ করে বলতো, বাপ বেটা মিলে জুতো সেলাই করবো, আমাগরে আর অভাব থাকবো না রে। জন্মের সময় এই জন্যই তোর নাম থুইছিলাম বলরাম, তুই হইলি বাপের বল না রে। বাপের কথাটা মনে ধরেছিল বলরামের। তারপর থেকে বলরাম বাপের সাথে সাথেই থাকতো সবসময়। দেশে সেবার গণ্ডগোল শুরু হলো। পাকিস্তানি সৈন্যরা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, গুলি করে মানুষ মারছে নির্বিচারে। দেশ ছেড়ে গ্রাম ছেড়ে ঘরবাড়ি ফেলে জ্ঞাতি গোষ্ঠীর সবাই ছুটছে বর্ডারে। শম্ভুমুচিকেও বলা হয় যাওয়ার জন্য, কিন্তু শম্ভুনাথের এক কথা, কেন যাবো ভিটে মাটি থুইয়া, ওইখানে তো কিছুই নাই আমার। নিজের বাড়িঘর থুইয়া পরবাসী হওয়ার জন্য তোমরাই বা কেন যাও। এক দুপুরে বৈদ্যতলা বাজারে পাকিস্তানি মিলিটারি নামলো। বাপের কথা মতো বলরাম দৌড়ে গিয়ে পালালো পাশের দোকানের ঝোপের নিচে। মাল সমেত বাক্স নিয়ে শম্ভু পালাতে পালাতেই মিলিটারিরা জিপ নিয়ে এসে ধরে ফেলল তাকে। শম্ভু ঘাবড়ে গিয়েছিল। পাকিস্তানি মিলিটারিদের কমান্ডার এগিয়ে এসে বাক্সের উপর পা রেখে ধমকের সুরে বলল, শালা মালাউল, শুয়োর কা বাচ্চা, মেরা জুতা চামাক দে। শম্ভু ভয়ে কাঁপছিল। জুতোর ব্রাশ হাত থেকে পড়ে যাচ্ছিল বারবার। শম্ভুর ভয় পাওয়া দেখে কমান্ডোরা অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসি সংক্রামক। সে হাসি ছড়িয়ে যায় পাকিস্তানি মিলিটারিদের মধ্যেও। বলরাম দোকানের ঝাঁপ ফাঁক করে বাবার অসহায় মুখের দিকে তাকায়। ওরা কি মেরে ফেলবে বাবাকে? কমান্ডার আশ্বস্ত করে শম্ভুকে, তুমি ডরনে কা জরুরত নেই হ্যায়, তুমি ইনাম মিলেগা, ইনাম, হা হা হা। আবার অট্টহাসি। শেষবার যখন শম্ভু হাত থেকে জুতোর ব্রাশ পড়ে গেল, কমান্ডার আর কথা বাড়ায়নি। রাইফেলের ট্রিগার চেপে দিয়েছে নির্দয়ের মতো। রাত অবধি শম্ভুর নিথর দেহ পড়েছিল এই বটবৃক্ষের নিচেই। বলরাম কাউকে ডেকে পায়নি সেদিন। এতটুকুন একটা ছেলের ডাকে ঘর থেকে বেরিয়ে আসেনি কেউ। মরা পোড়ানোর মতো অবস্থা তখন নয়। বলরাম মাকে সাথে নিয়ে নিজেই গর্ত করে পুঁতে রাখে শম্ভুকে এই বটবৃক্ষের নিচেই। কেউ জানে না আজ বলরামের বারবার সেই অসহায় বাবার মুখখানি মনে পড়ছে। বলরাম কতবার চেয়েছে বৈদ্যতলা বাজার ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবে, রোজগার করবে, কিন্তু বাবার সেই মায়াময় মুখের মায়া ছাড়তে পারেনি এক মুহূর্তের জন্য। সংসারে কে বুঝবে বলরামের দুঃখ? পৃথিবীও তো সকলের জন্য নয়। পরদিন সকালে বৈদ্যতলা বটবৃক্ষে ঝুলন্ত এক মরদেহ পাওয়া গেল। এলাকাবাসী নিশ্চিত করল লাশটার কারো নয়, বলরাম মুচির।